আমি তোমাদের এখানে পড়াতে এসেছি, আড্ডা মারতে না। পড়ানো হয়ে গেলে বাড়ি চলে যাব, কেউ ডিস্টার্ব করবে না, মন দিয়ে শোনো, ঠিক আছে? হ্যালো স্টুডেন্টস, আজ আমাদের টপিক তড়িৎ বলরেখা। আমরা আগের দিন কি পড়েছিলাম একটু ঝালিয়ে নিই জিনিসটাকে। দেখো, আগের দিন পড়েছিলাম কোনো আধান কোথাও রাখলে, ধরো এটা কিউ আধান, কোথাও রাখলে চারিদিকে একটি এই আধানের প্রভাব তৈরি হয়। এই অঞ্চলের মধ্যে যদি তুমি অন্য কোনো আধান রেখে দাও, সেই অন্য আধানটি একটি তড়িৎ বল অনুভব করবে। অঞ্চলের বাইরে যদি তুমি কোনো আধান রাখো তাহলে কোনো তড়িৎ বল অনুভব করবে না, ঠিক আছে? তাহলে এই অঞ্চলটিকে আমরা কি বলি? তড়িৎ ক্ষেত্র বা ইলেকট্রিক ফিল্ড, ঠিক আছে? আচ্ছা, এই অঞ্চলের মধ্যে তড়িৎ ক্ষেত্রের প্রভাব কোথায় কেমন সেটা বিচার করার জন্য আমরা একটি রাশির ধারণা নিয়েছিলাম। সেই রাশিটি হচ্ছে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য। তড়িৎ ক্ষেত্র প্রাবল্য কি? ধরো আমি এই বিন্দুতে তড়িৎ ক্ষেত্রের প্রভাব জানতে চাই, তাহলে আমরা কি করব? এই বিন্দুতে একটি একক ধনাত্মক আধান রেখে দেব। এই একক ধনাত্মক আধানের ওপর এই আধান অর্থাৎ এই কিউ আধান একটি বল প্রয়োগ করবে। যদি কিউ আধানটি প্লাস হয় তাহলে এই প্লাস আধানকে কি করবে? এই লাইন বরাবর বিকর্ষণ করবে। এই বিকর্ষণ বলকেই বলবো এই বিন্দুটি যদি পি হয়, পি বিন্দুর তড়িৎ ক্ষেত্র প্রাবল্য। তাহলে এই তড়িৎ ক্ষেত্র প্রাবল্য ই এর একটি রাশিমালা আমরা পেয়েছিলাম। সেই রাশিমালা কি ছিল? 1/4πε0 এই কিউ মানে যে আধানের তড়িৎ ক্ষেত্রের মধ্যে আমরা একক ধনাত্মক আধান রেখেছি সেই আধানটি হচ্ছে কিউ বাই এই দুটো বিন্দুর মধ্যে দূরত্ব যদি আর হয় আর এর স্কোয়ার, ঠিক আছে? তাহলে আমরা কি দেখেছিলাম আগের দিন? যে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য হলো একক ধনাত্মক আধানের ওপর প্রযুক্ত বল, ঠিক আছে? আচ্ছা, এই বলের তো একটা ডিরেকশন আছে। এই ডিরেকশন দেখে আমরা কিন্তু বুঝতে পারবো এই ই এর অর্থাৎ ক্ষেত্র প্রাবল্যের একটি দিকও রয়েছে। তাই ক্ষেত্র প্রাবল্য কি রাশি? ভেক্টর কোয়ান্টিটি। এবার তোমরা একটা কথা বলো, তোমরা কি ভগবানকে কেউ দেখেছো কি? তোমরা কেউ ভগবানকে দেখোনি? হ্যাঁ দেখেছো, ছবিতে দেখেছো, তাই না? তাহলে এই ছবিটা তো কারোর কল্পনা। এবার ছবিতে তোমরা যেমন ভগবানকে দেখেছো তোমরা সেইভাবেই ভগবানকে কল্পনা করো। আদৌ কি ভগবান সেরকম দেখতে? না, সেরকম দেখতে নাও হতে পারে, ভগবান সেরকম দেখতে নয়। ঠিক একই রকমভাবে তোমরা কি কেউ তড়িৎ ক্ষেত্র দেখেছো? এই যে তড়িৎ ক্ষেত্র, তোমরা কি তড়িৎ ক্ষেত্র কেউ দেখেছো? উত্তর হচ্ছে না, আমরা কেউ তড়িৎ ক্ষেত্র দেখিনি। কারণ তড়িৎ ক্ষেত্র হচ্ছে অদৃশ্য বা ইনভিজিবল, ঠিক আছে? ঠিক আজকে আমরা এই তড়িৎ ক্ষেত্রের একটি ছবি কল্পনা করব, একটা চেহারা কল্পনা করব, ঠিক আছে? এই চেহারা দেখে আমরা বুঝতে পারবো কোন অঞ্চলে তড়িৎ ক্ষেত্র কেমন, কোন অঞ্চলে কোনো বিন্দুতে তড়িৎ ক্ষেত্রের দিক কোন দিকে হবে, কোনো জায়গাতে তড়িৎ ক্ষেত্রের মান কেমন হবে, বেশি হবে না কম হবে। চলো সেরকম আজকে একটা ছবি কল্পনা করা যাক। আচ্ছা, একটু মাথায় রাখবে তড়িৎ বলরেখা আজকে আমাদের টপিক। এই তড়িৎ বলরেখার কথা প্রথম ভেবেছিলেন বিজ্ঞানী মাইকেল ফ্যারাডে। উনি দুটি বস্তুর মধ্যে আকর্ষণ, দুটি আহিত বস্তুর মধ্যে অর্থাৎ দুটি পজিটিভ কিংবা দুটি নেগেটিভ বা দুটো একটি পজিটিভ একটি নেগেটিভ বস্তুর মধ্যে আকর্ষণ বা বিকর্ষণ বলকে ব্যাখ্যা করার জন্য এই তড়িৎ বলরেখার ধারণা দিয়েছিলেন। তিনি কি বলেছিলেন দেখা যাক। তড়িৎ বলরেখা, তড়িৎ কথাটা আমি লিখলাম না, শুধু লিখলাম বলরেখা, লাইন্স অফ ফোর্স। কিন্তু বলরেখা অনেক কিছু হতে পারে, চৌম্বক বলরেখা হতে পারে। আজকে আমাদের টপিক হচ্ছে তড়িৎ বলরেখা, তাই আমি তড়িৎ কথাটা দিয়েই দিচ্ছি। ওকে, তড়িৎ বলরেখা কি? ধরে নাও এখানে একটি আধান কিউ আছে, ধরে নাও পজিটিভ কিউ আধান আছে। তাহলে এই কিউ আধান চারিদিকে একটি কি তৈরি করবে? একটি তড়িৎ ক্ষেত্র তৈরি করবে, তাই না? এই তড়িৎ ক্ষেত্রের মধ্যে এখানে ধরো এই বিন্দুতে একটা বিচ্ছিন্ন মুক্ত আধান রাখো, মুক্ত ধনাত্মক আধান রাখো, ঠিক আছে? আমি একটি ধনাত্মক আধান রাখলাম, ধরে নাও পজিটিভ আধান রাখলাম, ইউনিট পজিটিভ চার্জ এখানে রাখলাম, ধনাত্মক
একক আধান রাখলাম, তাহলে এই তড়িৎ ক্ষেত্রে এই আধানটাকে আমরা ফিক্স ধরে নেব। ফিক্স যদি ধরে নিই তাহলে এই আধানটা কিন্তু বিচ্ছিন্ন মুক্ত। মুক্ত মানে এ চলাচল করতে পারবে, কেউ এর উপর বাধা দিতে পারবে না, বিচ্ছিন্ন কারোর সঙ্গে যুক্ত নয়। এরকম যদি আধান রাখি তাহলে এই পজিটিভ আধানকে কি করবে? বিকর্ষণ করবে। বিকর্ষণ করার জন্য ও এই লাইন বরাবর চলতে শুরু করবে, অর্থাৎ বিকর্ষণ বল কোন দিকে কাজ করবে? এই দিকে কাজ করবে। এ তো ফিক্স, এ চলবে, এই মুক্ত, তাহলে এই দিকে যাবে, এই লাইন বরাবর যাবে, ঠিক আছে, এই রেখা বরাবর গমন করবে। ঠিক একই রকমভাবে তুমি যদি এই একক ধনাত্মক আধানকে এখানে রেখে দিতে তাহলে এই লাইন বরাবর ও বিকর্ষিত হতো, অর্থাৎ এই লাইন বরাবর ও চলতে শুরু করতো। তুমি যদি এখানে রাখতে তাহলে কি হতো? এই লাইন বরাবর ও চলতে শুরু করতো। তুমি যদি এখানে রাখতে তাহলে এই লাইন বরাবর ও চলতে শুরু করতো। তুমি যদি এখানে রাখতে এদিকে একই রকম এরকম প্রচুর গমন রেখা রাস্তা পেয়ে যেতে, যে রাস্তা দিয়ে এই আধানগুলো যেত, এই রাস্তাগুলোকে বলবো, এই রেখাগুলোকে বলবো আমরা তড়িৎ বলরেখা, ঠিক আছে। তড়িৎ বলরেখা কি তাহলে? তড়িৎ বলরেখা আমরা পেলাম যে তড়িৎ ক্ষেত্রের মধ্যে কোনো বিন্দুতে একটি একক ধনাত্মক আধান বা ধনাত্মক আধান রেখে দিলে সেই আধানটি, অবশ্যই মনে রাখবে এই আধানটাকে হতে হবে বিচ্ছিন্ন মুক্ত আধান। সেই আধানটি যে পথে গমন করে সেই কাল্পনিক পথকে আমরা কি বলবো? এরকম কোনো পথের অস্তিত্ব নেই, এটা একটা সম্পূর্ণ কল্পনা। এই কাল্পনিক পথের নাম হচ্ছে তড়িৎ বলরেখা, অর্থাৎ তড়িৎ বল যে রেখা বরাবর কাজ করছে সেটা হচ্ছে তড়িৎ বলরেখা। এরকম আমরা অসংখ্য রেখা পেতে পারি, অসংখ্য রেখা। এবং তোমরা দেখতে পাচ্ছ এই আধানটা কি ধনাত্মক আধান থেকে তড়িৎ বলরেখা নির্গত হচ্ছে, চারিদিকে বেরিয়ে যাচ্ছে, ঠিক আছে। তাহলে তড়িৎ বলরেখা কি? তড়িৎ বলরেখা হচ্ছে তড়িৎ ক্ষেত্রের মধ্যে কোথাও একটি একক ধনাত্মক বিচ্ছিন্ন মুক্ত আধান রাখলে সেটি যে পথে গমন করে সেই কাল্পনিক পথের নাম তড়িৎ বলরেখা, ঠিক আছে। তাহলে তড়িৎ বলরেখা আমরা পেয়ে গেলাম। ধনাত্মক আধান থেকে তড়িৎ বলরেখা সবসময় কি হয়? নির্গত হয়। দেখো নির্গত হচ্ছে, বাইরে বেরিয়ে যাচ্ছে, বেরিয়ে কোথায় যাবে? অসীম পর্যন্ত যাবে। যত দূর এই তড়িৎ ক্ষেত্র বিস্তৃত তত দূর পর্যন্ত চলে যাবে, ঠিক আছে। এবং আমরা জানি তত্ত্বগতভাবে তড়িৎ ক্ষেত্র অসীম পর্যন্ত বিস্তৃত, তাই ধনাত্মক আধান থেকে এরা শুরু হবে এবং অসীম পর্যন্ত চলে যাবে, অর্থাৎ এরা কিন্তু মুক্ত রেখা, এরা কিন্তু বদ্ধ রেখা নয়। এরকম কোনো জায়গাকে এরা বদ্ধ করবে না, জায়গাটাকে ঘিরে থাকবে না। এরা মুক্ত আধান, পজিটিভ থেকে শুরু হবে এবং অসীম পর্যন্ত চলে যাবে, এরা মুক্ত আধান, ঠিক আছে। আচ্ছা, এবার আমরা ধনাত্মক আধানের জন্য বলরেখা কেমন হয় আমরা দেখলাম। যদি এই উৎস আধানটা যদি নেগেটিভ হতো তাহলে তড়িৎ বলরেখা কেমন হতো সেটা আমরা বিচার করব। ধরো এই আধান, এটা ধনাত্মক লিখে দিচ্ছি, এটা একটা আধান, এটা নেগেটিভ আধান, নেগেটিভ কিউ আধান। একই রকমভাবে এই চারিদিকে কি তৈরি করেছে? তড়িৎ ক্ষেত্র তৈরি করেছে। এবার এই তড়িৎ ক্ষেত্রের মধ্যে একটি ধনাত্মক আধান রেখে দাও, একক ধনাত্মক আধান। তাহলে কি হবে? এটা তো ফিক্স, উৎস আধানকে ফিক্স ধরে নিতে হবে। তাহলে এই আধানটা কি হবে? এই আধান কি করবে? এই প্লাস আধানকে নিজের দিকে আকর্ষণ করবে, এই লাইন বরাবর আকর্ষণ করবে। অ্যারো দিয়ে দাও। তুমি যদি এখানে রেখে দাও তাহলে কি হবে? এই লাইন বরাবর আকর্ষণ করবে। যদি তুমি এখানে রেখে দাও ধনাত্মক আধানকে, এই লাইন বরাবর আকর্ষিত হবে, অ্যারো দেবে মাস্ট। এই লাইনগুলো, এই গমন রেখাগুলোকে কি বলবো? তড়িৎ বলরেখা, ঠিক আছে। তাহলে আমি দেখতে পাচ্ছি তুমি অসীমে রেখে দাও একটা আধান, ধরো এটাই ধরে নাও অসীমে রেখে দাও ধনাত্মক আধান। অসীম থেকে ও কোথায় যাবে? একদম নেগেটিভ আধানে গিয়ে শেষ হবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি এরকম তড়িৎ একটি নেগেটিভ আধানের চারিপাশে অসংখ্য বলরেখা রয়েছে, অসংখ্য, যত তুমি কল্পনা করতে পারবে ততগুলো বলরেখা রয়েছে, অসংখ্য বলরেখা। এই বলরেখাগুলো সবাই কোন দিকে যাচ্ছে? একদম নেগেটিভ আধানের দিকে যাচ্ছে। অসীম থেকে কোন দিকে যাচ্ছে? নেগেটিভ আধানের দিকে যাচ্ছে। তার মানে এরা অসীমে শুরু হয় আর নেগেটিভ আধানে গিয়ে শেষ হয়, ঠিক আছে। আচ্ছা, তড়িৎ বলরেখা আমরা বুঝে গেলাম। তাহলে তড়িৎ বলরেখা কেমন হয় সেটা আমরা বুঝে গেছি। তড়িৎ বলরেখার মাথায় রাখবে কিছু ধর্ম রয়েছে, বিজ্ঞানী ফ্যারাডে এই ধর্মের কথা বলেছিলেন। তাহলে একটু দেখে নিই আমরা ধনাত্মক আধানের জন্য বলরেখা কেমন হবে। ধরে নাও এটা ধনাত্মক আধান, একটু আগেই বললাম ধনাত্মক আধান থেকে বলরেখা শুরু হয় এবং অসীমে গিয়ে শেষ হয়। এই যে শুরু হলো অসীমে শেষ, এই যে শুরু হলো অসীমে শেষ, এই যে শুরু হলো, এই যে শুরু হয়ে শেষ হচ্ছে অসীমে, এইভাবে বলরেখাগুলো অঙ্কন করবে, ঠিক আছে। এইবার এটা যদি নেগেটিভ আধান হয়, নেগেটিভ আধানের জন্য বলরেখা কেমন হবে দেখো। অসীম থেকে শুরু হবে, নেগেটিভ আধানে গিয়ে শেষ হবে, অসীম থেকে শুরু হবে, নেগেটিভ আধানে গিয়ে শেষ হবে, অসীম থেকে আরও কিন্তু মাস্ট দেবে, নেগেটিভ আধানে গিয়ে শেষ হবে, ঠিক আছে, নেগেটিভ আধানে গিয়ে শেষ হবে।
এবার প্রশ্ন হচ্ছে বলরেখা, এই যে ধরো এটা একটা বলরেখা, বলরেখা সবসময় যে স্ট্রেট লাইন হবে এরকম কোনো ব্যাপার নেই, ঠিক আছে? বলরেখা বক্ররেখাও হতে পারে। ধরে নাও এটা একটা বলরেখা এবং বলরেখার অ্যারো হচ্ছে এইটা। এবার এই বিন্দুতে তুমি ক্ষেত্রপ্রাবল্যের দিক বের করতে চাইছো, দিক, তাহলে তুমি কি করবে? তুমি এখানে একটা স্পর্শক টানবে এবং এই অ্যারোটা যেদিকে আছে সেদিকে একটা অ্যারো দাও, তাহলে এই বিন্দুতে ক্ষেত্রপ্রাবল্যের দিক, তড়িৎ প্রাবল্যের দিক এটাই হয়ে যাবে। তার মানে বলরেখার কোনো বিন্দুতে যদি আমরা স্পর্শকটা নিই, সেই স্পর্শক ক্ষেত্রপ্রাবল্যের দিক নির্দেশ করে, ঠিক আছে? একই রকমভাবে এখানে একটা পয়েন্ট নাও এবং তুমি স্পর্শক টানো, যদি ওই লাইনের মধ্যে দিয়ে যাবে স্পর্শকটা, তাহলে এটা হয়ে যাবে কি বলো তো? ক্ষেত্রপ্রাবল্যের দিক, ঠিক আছে? তাহলে আমরা দিক বুঝে গেলাম, বলরেখার কোনো বিন্দুতে অঙ্কিত স্পর্শক ক্ষেত্রপ্রাবল্যের দিক নির্দেশ করে। ওকে, আচ্ছা এবার আমরা দেখব বলরেখার মান, একটু দেখে নাও। ধরো এই লাইনগুলোকে আর একটু সংখ্যা বাড়িয়ে দিচ্ছি, লাইনের সংখ্যা বাড়িয়ে দিচ্ছি, ক্লিয়ার? সংখ্যা বাড়িয়ে দিলাম, ওকে, বলরেখার সংখ্যা বাড়িয়ে দিচ্ছি আমি। এবার একটু দেখো, এই আধানের কাছে ক্ষেত্রপ্রাবল্য ই প্রপোর্শনাল টু 1/r², অর্থাৎ দূরত্ব যত বেশি হবে ক্ষেত্রপ্রাবল্য তত কমে যাবে, অর্থাৎ এই আধান থেকে দূরত্ব যত বাড়বে ক্ষেত্রপ্রাবল্যের মান তত কমবে, ব্যস্তানুপাতিক। এবং আধানের কাছে ক্ষেত্রপ্রাবল্যের মান বেশি। একটু খেয়াল করবে, ধরো আমি দুটো পয়েন্ট এখানে আমি দেখাচ্ছি, ধরো এই পয়েন্টটা দেখাচ্ছি, ঠিক আছে? এখানে আমি একটা ক্ষেত্রফল নিলাম আর এই পয়েন্টে একটা ক্ষেত্রফল নিলাম, একই ক্ষেত্রফল, ঠিক আছে? এটা P1 পয়েন্ট, এটা P2 পয়েন্ট, এবং তুমি খুব ভালো করে দেখতে পাচ্ছ P1 পয়েন্টের মধ্যে 3টে বলরেখা গিয়েছে বা 4টে গিয়েছে, P2-র মধ্যে একটা গিয়েছে, অর্থাৎ তুমি যত দূরে যাবে একই পরিমাণ ক্ষেত্রফলের মধ্যে তো কম সংখ্যক বলরেখা যাবে, আর যত কাছে থাকবে বেশি সংখ্যক বলরেখা ওই ক্ষেত্রফলকে অতিক্রম করে চলে যাবে। তার মানে এখানে কিন্তু ক্ষেত্রপ্রাবল্যের মান বেশি, এখানে ক্ষেত্রপ্রাবল্যের মান কম। তার মানে আমি বলরেখার সঙ্গে দুটো জিনিসকে কানেক্ট করব, অর্থাৎ ক্ষেত্রপ্রাবল্য বেশি মানে কি সেখানে বলরেখার সংখ্যা বেশি হবে, ক্ষেত্রপ্রাবল্য কম মানে সেখানে বলরেখার সংখ্যা কম হবে। অর্থাৎ বলরেখার সংখ্যা দিয়ে আমি বুঝে নিতে পারবো, ঘনত্ব দিয়ে বুঝে নিতে পারবো ক্ষেত্রপ্রাবল্য কেমন হবে। যদি ঘনত্ব বেশি হয় তাহলে বুঝে নিতে হবে ক্ষেত্রপ্রাবল্য বেশি, আর যদি ঘনত্ব কম হয় তাহলে বুঝে নিতে হবে ক্ষেত্রপ্রাবল্য কম। ওকে, তার মানে তোমরা একটু বলো, যদি তড়িৎ বলরেখার ঘনত্ব কোথাও বেশি হয় তাহলে কি হবে? ক্ষেত্রপ্রাবল্যের মান কি হবে? বেশি হবে। ঘনত্ব কম হলে ক্ষেত্রপ্রাবল্যের মান কম। তাহলে তোমরা বলো, এখানে অসংখ্য বলরেখা আছে, ওকে, প্রত্যেকটাতে আমি অ্যারো দিয়েছি, দেখতে পাচ্ছ এখানেও বলরেখা রয়েছে, এখানে অ্যারো দিয়েছি। তাহলে এখানে একটি বিন্দু আমি নিলাম P, এখানে একটি বিন্দু নিলাম Q। বলো কোন বিন্দুতে ক্ষেত্রপ্রাবল্যের মান বেশি, P না Q? উত্তর হচ্ছে P, কারণ Pতে বলরেখাগুলো খুব ক্লোজলি রয়েছে, খুব কাছাকাছি রয়েছে, ঘনত্ব বেশি, তাই না? তার মানে এখানকার ক্ষেত্রপ্রাবল্যের মান বেশি হবে, স্ট্রঙ্গার হবে, এখানকার ক্ষেত্রপ্রাবল্য কী হবে? উইকার হবে, দুর্বল হবে। ওকে, তাহলে আমরা ক্ষেত্রপ্রাবল্য বুঝে গেলাম বলরেখার সাহায্যে। ওকে, ক্ষেত্রপ্রাবল্যের দিক জেনে গেলাম, ক্ষেত্রপ্রাবল্যের মান জেনে গেলাম। এবার কিছু ধর্ম দেখব। মাথায় রাখবে, দুটো বলরেখা, এটা একটা বলরেখা আর এটা একটা বলরেখা, দুটো বলরেখা পরস্পরকে কখনোই ছেদ করতে পারে না, এটা মাথার মধ্যে গেঁথে নাও। দুটো বলরেখা পরস্পরকে কখনোই ছেদ করতে পারে না। কেন ছেদ করতে পারে না? ধরে নাও ছেদ করলো, ধরো এটা 1 নম্বর বলরেখা, এটা 2 নম্বর বলরেখা, ধরে নাও ছেদ করলো, তাহলে ছেদবিন্দু একটা পাবো, ধরো এই ছেদবিন্দু P। এবার এই ছেদবিন্দুতে আমরা 1 নম্বর বলরেখার জন্য স্পর্শক টানব, তাহলে একটা বিন্দুতে আমরা ক্ষেত্রপ্রাবল্যের দিক পেয়ে গেলাম। ওকে, আবার 2 নম্বর বলরেখার জন্য স্পর্শক টানব, তাহলে এটাও একটা ক্ষেত্রপ্রাবল্যের দিক। আমি একটু আগে কি বলেছি? কোনো বলরেখার উপর অঙ্কিত স্পর্শক ক্ষেত্রপ্রাবল্যের দিক নির্দেশ করে। তাহলে এখানে তো এই বিন্দুতে দুটো বলরেখা রয়েছে, দুটো বলরেখার জন্য আমি আলাদা আলাদা যদি স্পর্শকটা নিই, দুটো স্পর্শক পাবো, তাই না? এবং দুটো স্পর্শকের জন্য আমি দুটো দিক পাচ্ছি। ভালো করে বুঝবে, দুটো বলরেখার জন্য দুটো দিক পেলাম একটি বিন্দুতে, যেটা কখনোই সম্ভব নয়। অর্থাৎ একটি বিন্দুতে ক্ষেত্রপ্রাবল্যের দিক দুটো কখনোই হতে পারে না, এটা অবাস্তব। ক্লিয়ার? তাহলে একটি বিন্দুতে ক্ষেত্রফলের দিক কটা হবে? একটাই হবে। যেহেতু একটাই হবে তাই দুটো বলরেখা পরস্পরকে কখনোই ছেদ করতে পারে না। ক্লিয়ার? চলো, তাহলে এটা আমরা বুঝে গেলাম, দুটি বলরেখা পরস্পরকে কখনো ছেদ করে না, কেন সেটা বুঝে গেছি। এবার আরও বলরেখা সম্পর্কে কিছু ধারণা দেখো। দুটো বলরেখা তো ছেদ করবেই না পরস্পরকে, এবং এরা মাথায় রাখবে পাশাপাশি বিকর্ষণ করে। পাশাপাশি ধরো এই 3টে বলরেখা আমি এঁকেছি, এরা পাশাপাশি কিন্তু বিকর্ষণ করবে। ওরা চাইবে দূরে যেতে চাইবে, ওরা কখনো কাছে আসবে না।
দুটো বলরেখা টাচ করবে না, ছেদ তো করবেই না, যেহেতু ছেদ করবে না ওরা, তেমন ওরা আকর্ষণ করে না। দুটো বলরেখা কখনোই পরস্পরকে আকর্ষণ করে না, কাছে আসে না, ওরা দূরে যেতে চায়। পাশাপাশি কি করে? বিকর্ষণ করে। মাথায় রাখবে, দুটি বলরেখা পাশাপাশি বিকর্ষণ করে, ঠিক আছে? আচ্ছা, এই জিনিসগুলো মাথায় রাখতে হবে। বলরেখা সম্পর্কে ধর্ম কিন্তু আমি আগেই বলে দিয়েছি, বলরেখা ধনাত্মক আধান থেকে শুরু হবে, একদম অসীম পর্যন্ত চলে যাবে। আর নেগেটিভ আধানের ক্ষেত্রে কী হবে? অসীমে শুরু হবে, অসীম থেকে নেগেটিভ আধান পর্যন্ত আসবে। আর যদি দুটি বলরেখা আমরা পাশাপাশি রেখে দিই, দুটি আধান যদি পাশাপাশি রাখি, ধরে নাও দুটি সমপরিমাণ আধান আমরা পাশাপাশি রাখলাম, একটা প্লাস আর ধরে নাও একটা মাইনাস, দুটি সমপরিমাণ আধান, তাহলে কি হবে? বলরেখা প্লাস থেকে নির্গত হয়, মাইনাসে গিয়ে শেষ হয়। মাথায় রাখবে, তাহলে প্লাস থেকে যে বলরেখাটা বেরোবে ও দেখতে পাবে সামনে মাইনাস আছে, ডিরেক্ট সোজা মাইনাসে ও প্রবেশ করবে। অ্যারো দিয়ে দাও। এখান থেকে একটা বলরেখা বেরোবে, বেরিয়ে ও অসীম পর্যন্ত চলে যেত, কিন্তু দেখতে পাবে অসীমে যাওয়ার দরকার নেই, নেগেটিভ আধান কোথায় রয়েছে? এখানে রয়েছে। তাহলে ও কি করবে? সোজা না গিয়ে এরকম সোজা চলে যেত। যেহেতু দেখবে নেগেটিভ আধান এখানে আছে, তাই ও কী করবে? নিজের দিক পরিবর্তন করে এই নেগেটিভ আধানে গিয়ে প্রবেশ করবে। একই রকমভাবে এখান থেকে যে বলরেখাটা বেরোবে ও সোজা চলে যেত, কিন্তু সোজা যাওয়ার দরকার কি? অসীমে গিয়েও মিলিত হবে, তাই না? কিন্তু ও দেখতে পাবে যে নেগেটিভ আধান এখানে আছে, তাহলে ওই নেগেটিভ আধানে গিয়ে শেষ হবে। যখন কাছে জিনিস আছে তাহলে দূরে কেন যাব? এই নেগেটিভ আধানে গিয়ে শেষ হবে। একই রকমভাবে এখান থেকে বলরেখা বেরিয়ে এই নেগেটিভ আধানে শেষ হবে, এখান থেকে বলরেখা বেরিয়ে এই নেগেটিভ আধানে শেষ হবে। এইভাবে বলরেখাগুলো বেঁকে যাবে, ক্লিয়ার? কিন্তু কেউ কাউকে টাচ করবে না, এমনভাবে বলরেখা আঁকবে যাতে কেউ কাউকে টাচ না করে, এইভাবে বেঁকে যাবে। তো এখান থেকে সোজা বেরিয়ে যাবে, অসীম থেকে আসবে, ক্লিয়ার? এইভাবে কিছু বলরেখা তোমরা আঁকো, তাহলে দুটি আধানকে পাশাপাশি রাখলে কেমন হয় বলরেখার চিত্র, সেটা কিন্তু আমরা বুঝে গেলাম। প্লাস থেকে অ্যারোগুলো আউটওয়ার্ড দাও, এখানে অ্যারো ইনওয়ার্ড দাও, ক্লিয়ার? আরও তুমি বাড়াতে পারো, কোনো অসুবিধা নেই। এখানে সংখ্যা, বলরেখার সংখ্যা আরও বাড়াতে পারো, কোনো অসুবিধা নেই। তো এই হয়ে গেল দুটি আধান, সমপরিমাণ বিপরীত জাতীয় দুটি আধান পাশাপাশি রাখলে বলরেখার চিত্র কেমন হবে, ক্ষেত্র প্রাবল্য বা তড়িৎ ক্ষেত্র চারিদিকে দেখতে কেমন হবে, সেটা কিন্তু আমরা বুঝে গেলাম, ঠিক আছে? এবার চলো আমরা দেখে নিই, যদি দুটি সমজাতীয় সমপরিমাণ আধান পাশাপাশি রাখা হয় তাহলে বলরেখার চিত্র কী হবে। ধরো এটা প্লাস, এটা মাইনাস, ক্লিয়ার? এটাও প্লাস, দুটো সমজাতীয় বলেছি, দুটোই প্লাস বা দুটোই মাইনাস, ওকে? তো আমি প্লাস দিয়ে আঁকছি, তোমরা মাইনাস দিয়ে আঁকবে। প্লাস থেকে বলরেখা বেরোবে, বেরিয়ে সোজা বেরিয়ে যেত, কিন্তু এখানে দেখো সোজা যেতে গিয়ে ধাক্কা খাবে কার সাথে? পজিটিভ আধানের সঙ্গে। এবার তোমরা জানো পজিটিভ আধানের মধ্যে বলরেখা প্রবেশ করে না, ঠিক আছে? তার মানে ও দিক পরিবর্তন করতে ওকে বাধ্য। বা তুমি ভাবো এখান থেকে একটা বলরেখা আসছে, এখান থেকেও একটা বলরেখা আসবে, এরা পরস্পর কী হবে? কোলাইড করবে, কোলাইড করলে এদের মধ্যে টাচ হয়ে যাবে, তাই না? স্পর্শ করে ফেলবে। এবার তোমাদের আগেই বলেছি দুটো বলরেখা পরস্পর কখনোই টাচ করে না, তাই এরা কি করবে? নিজেদের মতো করে দিক পরিবর্তন করবে, এরা সুন্দর করে এরকম বেঁকে যাবে, এরা সুন্দর করে এইভাবে উপরে উঠে যাবে, ঠিক একই রকমভাবে এই নিচে নেমে যাবে, যাতে টাচ না করে এই নিচে নেমে যাবে। এবার দেখো এখান থেকে যে বলরেখাটা বেরোবে ও তো সোজা বেরিয়ে যেত, কিন্তু সোজা গেলে একটা সমস্যা কি? এই বলরেখাকে টাচ করতে হবে। তো এই জন্য এই বলরেখাকেও টাচ করবে না দেখে ওকেও একটু সামান্য বেঁকে যেতে হবে, একই রকমভাবে একেও বেঁকে যেতে হবে। এখান থেকে যে বলরেখাগুলো বেরোবে সবাই এত সুন্দর করে বেঁকে যাবে যাতে কেউ কাউকে টাচ না করে, দেখো কেউ কাউকে টাচ করছে না এবং সুন্দর করে বেঁকে যাচ্ছে। এইভাবে তুমি কি পেয়ে যাবে? চারিদিকে তড়িৎ ক্ষেত্রের একটা ছবি পেয়ে যাবে বলরেখার সাহায্যে। তো এইভাবে অসীম পর্যন্ত চলে যাবে, এখান থেকে যেটা বেরোবে অসীম পর্যন্ত, একে বাধা দেওয়ার কেউ নেই, অসীম পর্যন্ত চলে যাবে, একে বাধা দেওয়ার কেউ নেই, অসীম পর্যন্ত চলে যাবে। এইভাবে আমরা একটা তড়িৎ ক্ষেত্রের ছবি পেয়ে যাবো বলরেখার সাহায্যে। তবে এখানে একটু মনে রাখতে হবে, এইখানে এই রিজিয়নটা, আমি এই রিজিয়নটাকে একটু বক্সের মধ্যে ঘিরে দিচ্ছি। এই যে রিজিয়নটা তুমি পেলে, এই রিজিয়নের মধ্যে কোনো বলরেখা নেই, তার মানে এখানে কিন্তু তড়িৎ বল কাজ করবে না। তাই তুমি যদি এখানে কিউ আধান রেখে দাও, এর উপর কোনো বলের কোনো প্রভাব থাকবে না, তড়িৎ বল কাজ করবে না, তার মানে এর উপর তড়িৎ বল কত হবে? 0 হবে। তো এই অঞ্চলটাকে বলা হয় উদাসীন অঞ্চল। কি বলা হয়? উদাসীন বা নিরপেক্ষ অঞ্চল, ঠিক আছে? তোমরা একটু দেখে নাও ছবি, তোমাদের উদাসীন অঞ্চলের ছবি আঁকতে দিতে পারে, এইভাবে ছবি আঁকবে। চলো দুটি আধান, এবার দুটি নেগেটিভ আধানও হতে পারে।
চলো আমি এঁকেই দিচ্ছি নেগেটিভ আধানের জন্য ছবি কেমন হবে তোমরা একটু দেখেই নাও। ধরো এটা নেগেটিভ আধান, এটাও নেগেটিভ আধান। এবার দেখো অসীম থেকে তোমার তড়িৎ বলরেখা কোথায় আসে? নেগেটিভ আধানে আসে। অসীম থেকে কোথায় আসবে? নেগেটিভ আধানে আসবে, তাই না? তাহলে এই যে অসীম থেকে নেগেটিভ আধানে আসবে, অসীম থেকে নেগেটিভ আধানে আসবে। এবার ভালো করে বোঝো এই দুটো কী হবে? অসীম থেকে আসতে গেলে এখানে টাচ করে যাবে, টাচ করে যাবে না? তাহলে টাচ তো দুটো বলরেখা কখনোই করতে পারে না ভাই। তাহলে আমরা কি করব? একই রকম ছবি আঁকবো। আমরা কি করব? এরকম করে ছবি আঁকবো, এরকম ছবি আঁকবো এবং এরকম ছবি আঁকবো। অ্যারোটা শুধু পজিটিভের মতোই দেবো, কিন্তু অ্যারোটা কি করব? শুধু ইনওয়ার্ড দেব, শুধু নেগেটিভ আধানের দিকে অ্যারো দিয়ে দেবো। তাহলে আমাদের ছবি কিন্তু সুন্দর পেয়ে যাব। এই যে আমরা অ্যারো ইনওয়ার্ড দিয়ে দেব, ক্লিয়ার? এই হচ্ছে দুটি পাশাপাশি নেগেটিভ আধান রাখলে বলরেখার চিত্র কেমন হবে সেটা আমরা দেখে নিলাম, ক্লিয়ার? আচ্ছা, এইবার আরও কিছু ধর্ম বলরেখা সম্পর্কে। আমি কি বলেছিলাম? বিজ্ঞানী ফ্যারাডে বলেছিলেন যে তিনি দুটি বস্তুর মধ্যে আকর্ষণ বা বিকর্ষণ এই বিষয়টি ব্যাখ্যা করার জন্য বলরেখার ধারণা দিয়েছিলেন। তো সেই জিনিসটা এবার দেখা যাক। এবার কি বলা হয়েছে? ধরো এটা বলরেখা, ঠিক আছে? তো এই বলরেখা মাথায় রাখবে, এই বলরেখা না সবসময় সংকুচিত হতে চায়, সংকুচিত হতে চায়, কমতে চায়। একটা বলরেখা সবসময় কমতে চায়। এইবার এই বলরেখার না এরকম আমি ভাবতে পারি, এই বলরেখা ধরো এখানে পজিটিভ আধান আছে আর এখানে নেগেটিভ আধানে গিয়ে শেষ হচ্ছে। এই পজিটিভ আধান, একটা বলরেখা পজিটিভ আধান থেকে শুরু হয়, নেগেটিভ আধানে গিয়ে শেষ হয়। এবার দুটো জিনিস আকর্ষণ করবে। যেহেতু বলরেখা সংকুচিত হতে চায়, তাহলে যদি এটা একটা স্থিতিস্থাপক সুতোর মতো কাজ করে, যে সুতোটা সংকুচিত হতে চাইছে, তাহলে যদি সংকুচিত হয় তাহলে এই দুটো আধান কী হবে? পাশাপাশি আসতে হবে। ধরো এই সুতোর এক প্রান্তে আছে নেগেটিভ আধান, আর এক প্রান্তে আছে পজিটিভ আধান। দুটো বস্তু আছে, দুটো আহিত বস্তু, নেগেটিভ বিপরীত জাতীয় আধানে আহিত বস্তু, মাঝখানে একটা সুতো আছে, সুতো কমে যাচ্ছে, সুতো ছোট হয়ে যাচ্ছে। তাহলে এই দুটো আধান পরস্পরের কাছে চলে আসবে, কাছে কাছে আসলে এটাকে একটু আমরা আকর্ষণ বলি। তা এইভাবে আমরা কি করতে পারবো? আকর্ষণ ব্যাখ্যা করতে পারবো। তাহলে এখানে ধর্মটা কি মনে রাখবে? একটি বলরেখা সবসময় কি হতে চাই? স্থিতিস্থাপক সুতোর মতো সংকুচিত হতে চাই, এটা তার ধর্ম, ঠিক আছে? আচ্ছা, এবার দুটো বলরেখা পরস্পরকে কি করে? পাশাপাশি বিকর্ষণ করে। পাশাপাশি কি করে? বিকর্ষণ করে। তো এই ব্যাপারটা থেকে আমরা কিন্তু দুটো পজিটিভ আধান যে পরস্পরকে বিকর্ষণ করতে পারে সেটা আমরা ব্যাখ্যা করব। ধরো এখান থেকে একটা বলরেখা বেরোবে, এখান থেকে একটা বলরেখা বেরোবে, এটা কখনো টাচ করবে না, এরা পরস্পরকে কি করবে? বিকর্ষণ করবে। তার মানে ও এইভাবে বেরিয়ে যাবে আর ও এরকম করে বেঁকে যাবে। একটু আগে দেখলাম এরকম বেঁকে যাবে, ও এরকম করে বেঁকে যাবে। আমি কি বললাম? দুটো বলরেখা পাশাপাশি বিকর্ষণ করে, অর্থাৎ দুটো বলরেখা পরস্পর থেকে দূরে সরে যাবে, কাছে আসবে না কখনো। পাশাপাশি কি করবে? পাশাপাশি দুটো বলরেখা যদি থাকে, ধরে নাও এই দুটো পেন, দুটো বলরেখা, এরা সবসময় দূরে সরে যেতে চাইবে, ক্লিয়ার? তো তাই যদি হয়, এদের মধ্যে গ্যাপ দেখো, এরা তো পাশাপাশি আছে, তো এরা যদি পরস্পর থেকে দূরে সরে যায়, তাহলে এই আধান দুটোকেও কী করতে হবে? পরস্পর থেকে দূরে সরে যেতে হবে, দূরে সরে যেতে হবে, তাই না? তাহলে এইভাবে আমরা কি করতে পারি? এই ধর্মের সাহায্যে দুটো সমজাতীয় আধান কিভাবে পরস্পরকে বিকর্ষণ করে সেটা ব্যাখ্যা করতে পারি। আচ্ছা, এইবার চলে আসি আরও কিছু ধর্মে, বলরেখার ধর্ম। দেখো, এটা ধরো কোনো বস্তু, এর মধ্যে ধনাত্মক আধানও থাকতে পারে, ঋণাত্মক আধানও থাকতে পারে। যার সংখ্যা বেশি থাকবে বস্তুটা সেই আধানে আহিত হবে। ধরুন ধনাত্মক আধানে বস্তুটি আহিত, মানে ঋণাত্মক আধানের তুলনায় ধনাত্মক আধান এখানে বেশি, ক্লিয়ার? আচ্ছা, তো এখান থেকে বলরেখা বেরোবে। এবার আমি তোমাদের একটা কথা বললাম, বলরেখা মাথায় রাখবে, কোনো বস্তু থেকে বেরিয়ে যায়, ধনাত্মক আধান থেকে বেরিয়ে অসীম পর্যন্ত চলে যায়, ও কিন্তু কখনো ফিরে আসবে না, ফিরে আবার এই বস্তুতে শেষ হবে না। অর্থাৎ বলরেখা একটা ধর্ম, একটি বস্তু থেকে শুরু হয়ে কখনো ওই বস্তুতে শেষ হবে না। একটি বস্তু থেকে বলরেখা ধরো এই বস্তু থেকে শুরু হয়ে আবার বেঁকে গিয়ে আবার এই বস্তুতে শেষ হবে, বেঁকে গিয়ে এই বস্তুতে শেষ হবে, বেঁকে গিয়ে এই বস্তুতে শেষ হবে, এটা কখনোই হবে না। একটি বস্তু থেকে শুরু হয়ে কখনো সেই বস্তুতে শেষ হবে না। এটা কিন্তু মাথায় রাখতে হবে। যদি শেষ না হয় তাহলে কিন্তু যদি না হয় তাহলে আমরা কিন্তু ভেতরে কোনো ফাঁপা পরিবাহীর ভেতরে বলরেখা পাবো না, ফাঁপা পরিবাহীর ভেতরে বলরেখা পাবো না, ঠিক আছে?
কারণ বলরেখাগুলো বদ্ধ নয়, অনেক রকমভাবে ব্যাখ্যা করা যায়। প্রশ্ন হচ্ছে একটি ফাঁপা গোলকের, ফাঁপা আহিত গোলক, ধরো আহিত গোলক, ধনাত্মক আধান আছে, এখানে ধনাত্মক আধান আছে, এই ধনাত্মক আধান, তাহলে এখান থেকে এই যে এই ধনাত্মক আধানের কথা ভাবো, এর থেকে বলরেখা তো চারিদিকে যাবে, এদিকেও আসবে, তাহলে ফাঁপা গোলকের ভেতরে বলরেখা থাকা উচিত, কিন্তু থাকবে না। কেন থাকবে না? প্রথম কথা, এই বলরেখাটা কেন থাকবে না? ধরো এখান থেকে যদি বেরোয়, ধরো এখান থেকে বেরোলো, এই আধানটা তো এখান থেকে বলরেখা বেরিয়ে গেল, এই ধনাত্মক আধান থেকে বলরেখা চারিদিকে বেরোচ্ছে, ঠিক আছে, এদিকে বেরোচ্ছে, এদিকে বেরোচ্ছে, এইদিকে বেরোচ্ছে, আবার এখান থেকে বলরেখা কি হচ্ছে, চারিদিকে এইদিকে বেরোবে, ধাক্কা খেয়ে যাবে, এটা কখনোই হবে না। আবার যদি ভেতরে যায়, ধাক্কা খেয়ে যাবে। তো ভেতরে যদি ওরা যায়, বলরেখাগুলো প্রত্যেকটা থেকে ভেতরে আসবে, ভেতরে গেলে ধাক্কা খাবে, সবাই ধাক্কা খাবে, সবাই স্পর্শ করবে, যেটা কখনোই হতে পারে না। তাই ফাঁপা পরিবাহীর ভেতরে বলরেখা থাকে না, মাথায় রাখবে, ফাঁপা পরিবাহীর ভেতরে বলরেখা থাকে না। তো এই ক্ষেত্রে ছবিটা কিভাবে আঁকবো আমরা? এই ক্ষেত্রে ছবি আঁকবো আমরা, ধরো একটা ফাঁপা গোলক নেব, আহিত গোলক, ধরো এখানে ধনাত্মক আধান রয়েছে, আহিত গোলকের উপর ধনাত্মক আধান ছড়ানো আছে, এই আধান থেকে বলরেখাগুলো এমনভাবে বেরোবে, পরস্পর যদি 90 ডিগ্রি অ্যাঙ্গেলে বেরোয়, লম্বভাবে বেরোয়, ঠিক আছে, তাহলে কেউ কাউকে ছেদ করবে না, এইভাবে বেরিয়ে যাবে, অসীম পর্যন্ত চলে যাবে। ক্লিয়ার? তাহলে একটি গোলক থেকে আধান বা যে কোনো পরিবাহী থেকে আধান না সবসময়, এখানে দেখো, সবসময় লম্বভাবে বেরোবে। যদি ও এরকম তির্যকভাবে বেরোয়, ভালো করে বোঝো, যদি তির্যকভাবে বেরোয় তাহলে কিন্তু একে স্পর্শ করে যাবে, যদি তির্যকভাবে বেরোয় তাহলে একে স্পর্শ করে যাবে। তির্যকভাবে বেরোলে কিন্তু হবে না, মাথায় রাখতে হবে, কোনো আহিত পরিবাহী থেকে বলরেখা সবসময় লম্বভাবে বেরোবে, লম্বভাবে বেরোবে। একই রকমভাবে আহিত পরিবাহিত যদি বলরেখা এসে মেশে, তাহলে লম্বভাবে এসে মিশবে। যেমন বেঁকে আসতে পারে, কিন্তু এখানে এসে লম্ব হয়ে যাবে, আসতে পারে ওই বাঁকাভাবে আসতে পারে, কিন্তু যখন ও টাচ করবে তখন তাকে কিভাবে টাচ করতে হবে? লম্বভাবে টাচ করতে হবে, ঠিক আছে। তাহলে এটা আমরা বুঝে গেলাম যে আহিত পরিবাহী থেকে যখন বলরেখা বেরোয় তখন লম্বভাবে বেরোয়, যখন কোনো আহিত পরিবাহীকে বলরেখা টাচ করে তখন লম্বভাবে টাচ করে। এবং এটাও আমরা বুঝলাম কোনো আহিত পরিবাহীর মধ্যে। এবার আমরা দেখব, ধরো এখানে ছোট একটা আধান কিউ আছে, আর এখানে বড় একটা আধান ক্যাপিটাল কিউ আছে। ক্যাপিটাল কিউ মানে আধান বড়, স্মল কিউ মানে আধান ছোট। তাহলে যদি এটা প্লাস হয়, এটা প্লাস হয়, তাহলে এখান থেকে বলরেখা বেরোবে, তাই না? আবার এখান থেকে বলরেখা বেরোবে। এইবার প্রশ্ন হচ্ছে কোন আধান থেকে বেশি বলরেখা বেরোবে? তোমরা সহজেই বলতে পারবে যে এই আধানের মান বেশি আছে বলে বলরেখার সংখ্যা বেশি এখান থেকে নির্গত হবে, আর এই আধানের মান কম মানে এর থেকে বলরেখা কম বেরোবে। আচ্ছা, ধরে নেবে দুটো মাধ্যমের তড়িৎভেদ্যতা, এই মাধ্যমের তড়িৎভেদ্যতা এপসাইলন, এই মাধ্যমের তড়িৎভেদ্যতা এপসাইলন। তাহলে তোমরা সহজেই বলতে পারবে যদি এই আধানের মান কম হয় তাহলে বলরেখার সংখ্যা কম হবে। ছবিতেই বুঝতে পারছো, এই আধানের মান বেশি মানে বলরেখার সংখ্যাও বেশি। আধান যত বাড়বে তেজ তত বাড়বে, তেজ যত বাড়বে বলরেখা তত বেশি নির্গত হবে। আচ্ছা, যাই হোক, এবার প্রশ্ন হচ্ছে বিজ্ঞানী ম্যাক্সওয়েল বললেন কতগুলো বলরেখা বেরোবে? বিজ্ঞানী ম্যাক্সওয়েল বললেন এই কিউ আধান থেকে কতগুলো বলরেখা বেরোবে? তিনি বললেন কিউ আধান থেকে নির্গত বলরেখার সংখ্যা কিউ বাই এপসাইলন। কিউ আধান থেকে নির্গত বলরেখার সংখ্যা কিউ বাই এপসাইলন। অর্থাৎ আধানের মান যত বাড়বে বলরেখার সংখ্যা তত বাড়বে। যদি এপসাইলনের মান বেড়ে যায় তাহলে বলরেখার সংখ্যা কমে যাবে। যদি বলরেখার সংখ্যাকে এন দিয়ে লিখি, এন প্রপোর্শনাল টু কিউ, আধানের মান বাড়লে বলরেখার সংখ্যা বাড়বে। আবার এপসাইলনের মান যদি বেড়ে যায়, তড়িৎভেদ্যতা যদি বেড়ে যায় মাধ্যমের, তাহলে বলরেখার সংখ্যা কমে যাবে। তড়িৎভেদ্যতা কমে গেলে বলরেখার সংখ্যা কী হবে? বাড়বে। অর্থাৎ বায়ু মাধ্যমে কোনো আধান রেখে দিলে, কোনো একটি আধান রেখে দিলে যে সংখ্যক বলরেখা নির্গত হয়, যদি ওই আধানটিকে জল মাধ্যমে রেখে দাও তাহলে নির্গত বলরেখার সংখ্যাও কী হয়ে যাবে? কমে যাবে, কারণ তড়িৎভেদ্যতা বেড়ে যাবে। আচ্ছা, এবার আমরা চলে আসব যে কিউ আধান থেকে কতগুলো বলরেখা বেরোয় সেটা তো পেয়ে গেলাম ম্যাক্সওয়েলের থিওরি থেকে, ম্যাক্সওয়েলের কথা অনুযায়ী। ধরো এখানে কোনো আধান আছে কিউ প্লাস কিউ আধান থেকে বলরেখা চারিদিকে নির্গত হচ্ছে, ঠিক আছে। এইবার আমি কি করলাম,
এই প্লাস কিউ আধানকে সেন্টার করে একটা ফাঁপা গোলক কল্পনা করলাম। এই হচ্ছে ফাঁপা গোলক, দেখতে পাচ্ছ ছবিতে। এই গোলকের সেন্টারে কে অবস্থিত? কিউ আধান অবস্থিত। ঠিক আছে, আচ্ছা ধরে নাও এই গোলকের ব্যাসার্ধ আর। ক্লিয়ার? তাহলে বলো তো এই গোলকের পৃষ্ঠতলের ক্ষেত্রফল কত হবে? 4πr²। আচ্ছা বলো তো এই আধান থেকে কতগুলো বলরেখা বেরোচ্ছে? কিউ বাই যে চারিদিকের মাধ্যমে তড়িৎ ভেদ্যতা কত হয়? এপসাইলন হয়, কিউ বাই এপসাইলন। আচ্ছা এবার একটা জিনিস বোঝো, কিউ থেকে যতগুলো আধান বেরোচ্ছে সবাই কি এই গোলকের পৃষ্ঠতল ভেদ করে বেরোবে না? ভাবো, কিউ থেকে যতগুলো বলরেখা বেরোচ্ছে, যদি 100টা বেরোয়, যদি 500টা বেরোয়, এই 500টা বলরেখা কি এই গোলকের পৃষ্ঠতল ভেদ করে বাইরে যাবে না? অবশ্যই যাবে। তার মানে গোলকের পৃষ্ঠতলের ক্ষেত্রফল কত? 4πr²। এই 4πr² ক্ষেত্রফলের মধ্যে দিয়ে কতগুলো বলরেখা অতিক্রম করবে? কিউ বাই এপসাইলন। ঠিক আছে, তাহলে এবার বলো একক ক্ষেত্রফলের মধ্যে দিয়ে কতগুলো বলরেখা বেরোবে? কিউ বাই এপসাইলন ডিভাইডেড বাই 4πr²। ঠিক আছে, আচ্ছা এটাকে যদি একটু সুন্দর করে সজ্জিতভাবে লিখি তাহলে এটা বেরোবে 1/4π, এপসাইলনটা নিচে চলে আসলো, কিউ ওপরে আছে, কিউ বাই নিচে r²। ঠিক আছে, একটু চেনার চেষ্টা করো এই জিনিসটাকে। কোথাও কি দেখেছো? এটাকে দেখা মনে হচ্ছে? আবার একটু লিখছি, 1/4π এপসাইলন কিউ বাই r²। হ্যাঁ, এটা দেখা মনে হচ্ছে। এটা তো তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের রাশিমালা, ই এর রাশিমালা। ইকুয়ালটা আমরা শিখেছিলাম কি? 1/4π এপসাইলন কিউ বাই r²। কিন্তু এখানে কি পেলাম? এই জিনিসটা পেলাম বলরেখার সংখ্যা। কার মধ্যে দিয়ে বলরেখার সংখ্যা? গোলকের উপর একক ক্ষেত্রফলের মধ্যে দিয়ে নির্গত বলরেখার সংখ্যা। অর্থাৎ গোলকের উপর যদি আমি কোথাও কোনো বিন্দুতে চারিদিকে একক ক্ষেত্রফল কল্পনা করি, এই একক ক্ষেত্রফলের মধ্যে দিয়ে যতগুলো বলরেখা নির্গত হবে, লম্ব হবে, সেই বলরেখার সংখ্যাটাই হচ্ছে এটা। এবং সেটা আবার ক্ষেত্র প্রাবল্যের সমান, তড়িৎ প্রাবল্যের সমান। তার মানে এখান থেকে বন্ধুরা দুটো জিনিস স্পষ্ট, দুটো জিনিস নয়, একটা জিনিস স্পষ্ট, যে তড়িৎ ক্ষেত্রের মধ্যে কোনো বিন্দুর চারিদিকে যদি একক ক্ষেত্রফল কল্পনা করা হয়, ওই একক ক্ষেত্রফলের মধ্যে দিয়ে যতগুলো বলরেখা লম্বভাবে অতিক্রম করবে সেই বলরেখার সংখ্যাটা ক্ষেত্র প্রাবল্যের মানের সমান হবে। ক্ষেত্র প্রাবল্যের কিসের সমান হবে? মানের সমান হবে। এটা কিন্তু মনে রাখতে হবে। ঠিক আছে, তাহলে কি মনে রাখতে হবে? তড়িৎ ক্ষেত্রের মধ্যে কোনো বিন্দুর চারিদিকে একক ক্ষেত্রফলের মধ্যে দিয়ে নির্গত বলরেখার সংখ্যাই হলো ওই বিন্দুর ক্ষেত্র প্রাবল্যের মান। ঠিক আছে, চলো আমরা এটা বুঝে গেলাম। এটা কিন্তু আমাদের অলওয়েজ মনে রাখতে হবে। এবার যদি তাহলে এসআই পদ্ধতিতে কিউ আধান থেকে নির্গত বলরেখার সংখ্যা কিউ বাই এপসাইলন, এটা এসআই পদ্ধতিতে। সিজিএস পদ্ধতিতে কি হবে? তোমরা বলতেই পারো সিজিএস পদ্ধতিতে হবে কিউ আধান থেকে নির্গত বলরেখার সংখ্যা বা কিউ আধানে এসে যে বলরেখা মিলিত হবে সেই বলরেখার সংখ্যা, যদি মাইনাস হয় এসে বলরেখা মিলিত হবে সেই বলরেখার সংখ্যা হবে 4π/q/k। কেটা কি? চারিদিকের মাধ্যমের পরাবৈদ্যুতিক ধ্রুবক। এপসাইলনটা কি? চারিদিকের মাধ্যমে তড়িৎ ভেদ্যতা, মাথায় রাখবে তড়িৎ ভেদ্যতা। কেটা কি? পরাবৈদ্যুতিক ধ্রুবক। ঠিক আছে, তাহলে সিজিএস পদ্ধতিতে 4π/q/k, এটাই হয়ে যাবে নির্গত বলরেখার সংখ্যা কত আধান থেকে? কিউ আধান থেকে। এবার আমরা পড়ব সুষম তড়িৎ ক্ষেত্র। সুষম তড়িৎ ক্ষেত্র। ঠিক আছে, সুষম তড়িৎ ক্ষেত্র কি? একটা জিনিস মাথায় রাখবে, যে তড়িৎ ক্ষেত্রের প্রতিটি বিন্দুতে ই এর মান কনস্ট্যান্ট এবং ডিরেকশানটা, ই এর ডিরেকশানটাও কি থাকবে? একই থাকবে, সেম থাকবে। এই দুটো পয়েন্ট কিন্তু মেনটেন করতেই হবে। তড়িৎ ক্ষেত্রের প্রতিটি বিন্দুতে ক্ষেত্র প্রাবল্যের মান কি থাকবে? একই থাকবে। প্রতিটি বিন্দুতে ক্ষেত্র প্রাবল্যের ডিরেকশান কি হবে? একই হবে। তাহলে এইরকম তড়িৎ ক্ষেত্রকে কি বলবো আমরা? সুষম তড়িৎ ক্ষেত্র।
যদি এদের মধ্যে যে কোনো একটি আলাদা হয়ে যায়, ধরো ক্ষেত্র মান একই কিন্তু দিক আলাদা, তাহলে ওটা অসম তড়িৎ ক্ষেত্র। যদি দিকটাও আলাদা হয়, মানটাও আলাদা হয়, তাহলে অসম তড়িৎ ক্ষেত্র। ঠিক আছে, এবার সুষম তড়িৎ ক্ষেত্র কি বাস্তবে আমরা তৈরি করতে পারবো? চলো আমরা দেখে নিই। ধরে নাও এটা একটা ধাতব পাত, ঠিক আছে, কোনো ধাতু দিয়ে তৈরি একটা পাত, এর উপর ধনাত্মক আধান দিলাম প্লাস কিউ। ঠিক আছে, একই পাতকে আমরা আগের পাতের সঙ্গে একই পাত, একই রকম দেখতে, একই ধাতু দিয়ে তৈরি, সমান্তরালভাবে রেখে দিলাম, এবং ওই পাতে যত নেগেটিভ পজিটিভ আধান আছে এই পাতে ততটাই নেগেটিভ আধান আছে, এটা কিন্তু মাথায় রাখবে। তাহলে কি হবে? তাহলে এই ধনাত্মক আধান থেকে তড়িৎ বলরেখা নির্গত হবে, ঋণাত্মক আধানে গিয়ে শেষ হবে। এরও দিয়ে দিলাম, ধনাত্মক আধান থেকে বলরেখা শুরু হবে, ঋণাত্মক আধানে গিয়ে শেষ, ধনাত্মক আধান থেকে বলরেখা শুরু হবে, ঋণাত্মক আধানে গিয়ে শেষ, ধনাত্মক আধান থেকে বলরেখা শুরু হবে, ঋণাত্মক আধানে শেষ, ধনাত্মক থেকে শুরু, ঋণাত্মক শেষ, ধনাত্মক থেকে শুরু, ঋণাত্মক শেষ, এরকম চলতে থাকবে। তাহলে এখানে একটা আমি তড়িৎ ক্ষেত্র পাবো, এই দুটো পাতের মধ্যবর্তী স্থানে একটা তড়িৎ ক্ষেত্র পাবো আমরা, বলরেখা আছে মানে তড়িৎ ক্ষেত্র আছে, এবং এই তড়িৎ ক্ষেত্রের প্রতিটি বলরেখার ডিরেকশন একই দিকে, মানে দিক একই দিকে, আবার প্রত্যেকটা বিন্দু তড়িৎ ক্ষেত্রের মান কি হবে? সেম হবে। সেম যদি হয় তাহলে এরকম তড়িৎ ক্ষেত্রকে কি বলবো আমরা? সুষম তড়িৎ ক্ষেত্র। তার মানে দুটো পাতের মধ্যবর্তী স্থানে কি তৈরি হবে? সুষম তড়িৎ ক্ষেত্র হবে। ঠিক আছে, এখানে প্রত্যেকটা বলরেখার মধ্যে কিন্তু গ্যাপ এক থাকবে, প্রত্যেকটা বলরেখা কি থাকবে? সমান্তরাল হবে। ঠিক আছে, আচ্ছা এইবার একটু আমরা অন্যরকম চিত্র দেখতে পাবো। এই প্রান্তে প্রান্তে দেখব বলরেখাগুলো সামান্য বেঁকে যাচ্ছে, বলরেখা সামান্য বেঁকে যাচ্ছে, এবং কেন বেঁকে যাচ্ছে এই জিনিসটা বন্ধুরা তোমরা নিজেরাই বিচার করো, তোমাদের নিজেদের বিচার করতে হবে দুই প্রান্তে বলরেখা কেন বেঁকে যায়, এবং বলরেখার ধর্মের সাহায্যে তোমরা এটা ব্যাখ্যা করতে পারবে। আমি শুধু একটু একটা ধর্ম উল্লেখ করি, বলরেখাগুলো পাশাপাশি কি করে? বিকর্ষণ করে। এটার সাহায্যেই তোমরা ব্যাখ্যা করতে পারবে। তোমরা ব্যাখ্যা করে এটা আমাকে জানাও। ঠিক আছে, আচ্ছা তাহলে কি কি পড়লাম আজকে একটু রিভিশন করে নিই। আমরা কি কি দেখলাম তড়িৎ ক্ষেত্র মানেই চারিদিকে কি আছে? তড়িৎ ক্ষেত্র, কিউ আধানের জন্য চারিদিকে তড়িৎ ক্ষেত্র তৈরি হবে, মানে এখানে অসংখ্য বলরেখা থাকবে। বলরেখাগুলো কি? বলরেখাগুলো আর কিছুই না, যদি তড়িৎ ক্ষেত্রের মধ্যে কোনো একক ধনাত্মক আধান, মুক্ত বিচ্ছিন্ন আধান রাখা হয়, সেই আধানটি যে পথে গমন করবে সেই গমন কাল্পনিক পথকেই বলবো আমরা তড়িৎ বলরেখা। ঠিক আছে, দুটি বলরেখা পরস্পরকে ছেদ করতে পারে না। কেন পারে না বলেছি। আচ্ছা, বলরেখা ধনাত্মক থেকে শুরু হবে আর ঋণাত্মকে গিয়ে শেষ হবে। বলরেখা ধনাত্মক থেকে শুরু হয়ে কোথায় যাবে? অসীম পর্যন্ত যাবে, আর অসীম থেকে ঋণাত্মকে গিয়ে এসে শেষ হবে। ঠিক আছে, আচ্ছা যদি দুটো আধান পাশাপাশি থাকে, ধনাত্মক থেকে শুরু হবে, ঋণাত্মকে গিয়ে বলরেখা শেষ হবে। পরিবাহীর অভ্যন্তরে বলরেখা থাকতে পারে না, আহিত পরিবাহীর অভ্যন্তরে বলরেখা থাকতে পারে না। ঠিক একই রকমভাবে ফাঁপা আয়তগোলকের ভেতরে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য কত? 0, কারণ কোনো বলরেখা নেই। বলরেখা না থাকলে ক্ষেত্র প্রাবল্য কত হবে? 0 হবে। পয়েন্ট টু বি নোটেড, ফাঁপা আয়ত গোলকের অভ্যন্তরে বলরেখা নেই, তার মানে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য কত? 0। পরীক্ষার জন্য এটা খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, আচ্ছা একটা বলরেখা সবসময় কি হয়? সুতোর মতো, একটা সুতোর মতো স্থিতিস্থাপক সুতোর মতো সবসময় সংকুচিত হতে চাই। ঠিক আছে, ওকে। তো এইভাবে আমরা বলরেখার অনেক ধর্ম দেখতে পাই, তোমরা কিন্তু মাথায় রাখবে। সুষম তড়িৎ ক্ষেত্র কাকে বলে? যে তড়িৎ ক্ষেত্রের প্রতিটি বিন্দুতে ক্ষেত্র প্রাবল্যের মান সমান এবং দিক একই, তাকে বলা হয় সুষম তড়িৎ ক্ষেত্র। আরেকটা জিনিস জানলাম, তড়িৎ ক্ষেত্রের মধ্যে কোনো বিন্দুর চারিদিকে একক ক্ষেত্রফলের মধ্যে দিয়ে নির্গত বলরেখার সংখ্যাকেই বলবো ওই বিন্দুতে ক্ষেত্র প্রাবল্যের মান। ঠিক আছে, আমার পড়ানো হয়ে গেছে, রিভিশন করিয়ে দিলাম, পড়ানো হয়ে গেছে, আর আড্ডা নয়, এবার বাড়ি যাচ্ছি। ঠিক আছে।